পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, বিশেষ করে তিনি আমার ঠিক আগে বলেছেন, উনি অত্যন্ত সুন্দরভাবে এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে কথাগুলো বলেছেন। ইন্ডাস্ট্রি বা ফর দ্যাট ম্যাটার সায়েন্স বা মানে সভ্যতা যেভাবে ইভলভ করছে, আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দ্বার প্রান্তে আছি বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আছি। তার বেসিক ড্রাইভিং ফোর্সটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, advanced material, biotechnology and advanced medical sciences. এখন একটা লোককে যদি আমি মার্কেট করতে চাই, আমার একটা গ্র্যাজুয়েটকে যদি আমি বাজারে ছাড়তে চাই, তার দুইটা জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে তার হার্ড স্কিল। হার্ড স্কিলটা কি? তার দক্ষতা, তার কারিগরিক বা পেশাগত যে দক্ষতা। সে স্টেমের অধিপতি, সে একজন সায়েন্টিস্ট হতে পারে, একজন টেকনোলজিস্ট হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, ইভেন ম্যাথমেটিশিয়ান হতে পারে। তার সাথে দ্যাট হ্যাজ টু বি কাপলড উইথ সাম সফট স্কিল। সফট স্কিলের কথা একজন বলেছিলেন, কমিউনিকেশন স্কিল। আমরা বাংলাদেশিরা অত্যন্ত মেধাবী। আমি বাংলাদেশে বিদেশে বহু পড়াশোনা করেছি, পোস্টডক করেছি, কিন্তু আমি আমার বাংলাদেশে ফিরে এসেছি। কিন্তু আমরা যেটা দেখে উনি আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে আমাদের ছাত্ররা পৃথিবীর যে কোনো ছাত্র থেকে ইফ নট বেটার, দে আর অ্যাট লিস্ট ইকুয়াল। এবং আমি বেটারই বলবো, কারণ তারা ভালো কেন করে? তাদের পরিবেশটাই ওইরকম। ওনারা যারা আমরা যখন বাইরে পড়তে যাই, তখন আমরা কিন্তু খুব ভালো করি, বা আমাদের পরবর্তী বংশের ছেলে মেয়েরা যারা আমাদের মনে করেন, অনেকে ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, দে আর ডুইং এক্সেলেন্ট। তারা তাদের ইউনিভার্সিটিতে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছে, ওই অ্যাওয়ার্ড পাচ্ছে, সেই অ্যাওয়ার্ড পাচ্ছে, প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের জন্য কেউ আসছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের শিক্ষার পরিবেশটা তৈরি করতে হবে। একবার এখানে আমি তো আমার হার্ড স্কিলের জন্য আমি যেটাই পড়াবো, সে যদি সায়েন্টিস্ট হতে চায়, একজন ইঞ্জিনিয়ার হতে চায়, একজন ভোকেশনাল এক্সপার্ট হতে চায়, তাকে সেই ট্রেনিংটা পারফেক্টলি দিতে হবে। তারপর ওয়ান্স ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড দ্যাট নলেজ, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার সেই ব্যবস্থাগুলো জানতে হবে। আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আপনি যেটা শিখছেন, জেনেছেন, আমার ছাত্র যেটা জানে, যেটা পারে, সেটা যেন সমাজকে বা দেশকে দিতে পারে, বলতে পারে, সেইভাবে তাকে তৈরি করতে হবে। তার মধ্যে একটা অ্যানালাইটিক স্কিল তৈরি করতে, দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য সফট স্কিল। তারপর তার মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে। একটা সমস্যা পড়লো, সে একটা প্রবলেম আসলো, সেই প্রবলেমটা তাকে, কারণ আমি কিন্তু তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বা যে কোনো শিক্ষা ব্যবস্থা আপনি পারফেক্টলি সবকিছু শিখিয়ে দিতে পারবেন না। আর সবচেয়ে কথা হচ্ছে যে জব মার্কেট উইল বি অলওয়েজ ইভলভিং। আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি, আমি সামগ্রিকভাবে আমি একজন শিক্ষাবিদ, কিন্তু আমি আমার জীবনে আমি মাস্টার্স করেছি নিউক্লিয়ার ফিজিক্সে, এবং তার ভিত্তিতে আমাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করেছে। পরবর্তীতে দেখলাম যে নিউক্লিয়ার ফিজিক্সের ওইরকম হেডওয়ে করার কিছু নাই। I went to solid state physics. Solid state physics PhD করলাম, কিছুদিন করলাম। তারপর I thought that the scientific world is moving towards something different, which is laser physics. I did my laser physics. এবং তারপরে I did lot of things. আর আলটিমেটলি যখন নাকি প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজে আমি আসলাম, তখন আমাকে অনেক কিছুই করতে হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, সেটা হচ্ছে যে রিটায়ারমেন্ট করেছি আমি 2016 সালে। তার পরবর্তীতে জাস্ট 7-8 মাসের মধ্যে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরে আছি, এবং সেখানে আমি ফিজিক্সের প্রফেসর হিসেবে জয়েন করেছিলাম। এবং এখন আমি উড ইউ বিলিভ যে আমি একজন ফিজিসিস্ট হয়ে আমি ফার্মেসি ডিপার্টমেন্ট বা ফার্মেসি স্কুলের ডিন হিসাবে কাজ করছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে কোনো কারণে হোক, যে লোকজনের কনফিডেন্সটা আপনাকে গেইন করতে হবে, যে আপনাকে এমপ্লয় করবে সেই জন্য আপনাকে ওই চাকরিটা দিয়ে নিশ্চিত হতে পারে যে তার কাজটা সম্পূর্ণ হবে। বাংলাদেশে চাকরির অভাব নাই। আমি এখানে দিতে চাই না, এটা বলতে গেলে ওটা কি বলবো, এটা হয়ে যেতে পারে যে বাংলাদেশের মার্কেটে আমাদের লাখ লাখ বিদেশি লোক কাজ করে। আমি সংখ্যাটা বললাম না, আমি সংখ্যাটা জানি। হ্যাঁ, এবং এরা কিন্তু আমরা যে রেমিটেন্সটা আর্ন করি, আমাদের কষ্টার্জিত রেমিটেন্স বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, তার একটা বিরাট অংশ তারা আবার সাইফন্ড আউট হয়ে যায় তাদের মাধ্যমে। তারা প্রায় বা কি বলে, আমি জানি না ইয়েটা, আমি এখানে প্রমাণ দিতে পারবো না, $10-12 বিলিয়ন তারা এখান থেকে সাইফন্ড আউট করে যায়। এখন আমরা, বিকজ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি বা লোকজনের সাথে আমার ইন্টারাকশন হয়, আমি বলি যে আপনারা আমাদের গ্রাজুয়েটকে বা ইয়েকে এমপ্লয় করেন না কেন? হোয়াই ডু গো ফর ফরেন গ্রাজুয়েটস
বলে ভাই আপনার ছেলে একটা আমি যে একটা আমি কোম্পানিতে আমি যে চালাবো আমার তো ট্রাস্টটা থাকতে হবে, যাকে যে কাজটা দিব আমি যে দ্য ম্যান who will be working behind the machine in the pharmaceutical industry সে তো কেপেবল হইতে হবে। হ্যাঁ, আমার ছাত্র আপনার ছাত্র তো আপনাকে আমাকে সেটা প্রোভাইড করে না। অতএব একজন এমপ্লয়ার এন্টারপ্রেনিয়ার সে দেখবে সে তার বিজনেসের স্বার্থটা দেখবে। অর্থাৎ আমার একজন শিক্ষক হিসাবে আমরা এখানে আমরা শিক্ষাবিদ শিক্ষক আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, আমার মূল প্রাইম অবজেক্টিভ হবে আই মাস্ট প্রডিউস এ গ্রাজুয়েট হুইচ উইল বি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। বাংলাদেশের কনটেক্সট তো থাকবেই, এবং সেই যেমন উনি এখন দেশে ফিরে আসছেন কাজ করছেন, মাহাদি আমিন দেশে ফিরে আসছে কাজ করছেন, কিন্তু আমার তার বেসিক নলেজটা লেভেলটা তাকে আন্তর্জাতিক মানের হতে হবে। এবং তখন কারণ আমার একটা প্রাইভেট ইন্ডাস্ট্রি বা প্রাইভেট একটা ফ্যাক্টরি ফার্মাসিউটিক্যাল এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিটা সে কিন্তু একটা লোক এমপ্লয় করার সময় সে বাইরে যেতে পৃথিবীতে যেটা ভালো পাবে তাকেই নিবে। আমার ছেলে হয়তো ভালো জানে কিন্তু সে কমিউনিকেট করতে পারে, তার কথা বলার ইয়ে নাই। তারপর ভাই বলছেন যে কমিউনিকেশন করতে পারলে ভালো ইংরেজি বলতে পারে, আমি অবশ্য নিজেও খুব ভালো ইংরেজি বলতে পারি না, কারণ এটা অবশ্য অপরদের জন্য। সেটা হচ্ছে যে এটা প্র্যাকটিস, অর্থাৎ কোন ভাষা আপনি বলতে পারবেন সেটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার সেটা করতে হবে। তা আর ইয়েটা হচ্ছে যে আপনার অতএব আমরা সামনে অনেক কিছু অনেক সুন্দর সুন্দর বক্তব্য এসছে, এগুলো ফাইন স্ট্রাকচার অ্যানালাইসিস। মৌলিকভাবে যেটা হচ্ছে আমাকে এমন একটা গ্র্যাজুয়েট তৈরি করতে হবে যে ফিল্ডেই থাকুক সে যেন সে ফিল্ডে বেস্ট হয়, তার হার্ড স্কিল যেন বেস্ট হয় এবং তার পারফেক্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তার মধ্যে কি তার কমিউনিকেশন স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি এই সবগুলো জানতে হবে। কারণ বইতে আমি সবকিছু পড়াইতে পারবো না। ফ্যাক্টরিতে গেলে বা কারখানায় গেলে বা কোনো কর্মক্ষেত্রে গেলে তাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে, সেই প্রবলেমগুলো এর করতে হবে। পরিশেষে আমি একটা অন্য কথা বলতে চাই, কিছুটা হয়তো মানে এটা দেশের আমাদের আদর্শের সাথে জড়িত, আমরা যে আদর্শের রাজনীতি করি তার সাথে জড়িত। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় গুলাতে ওই সফট স্কিলের পাঠ হিসাবে বা যেটাকে আমরা বলি জেনারেল নলেজের ভিত্তিতে দুইটা জিনিস পড়ানো হয়। একটা হচ্ছে ইমার্জেন্স অফ বাংলাদেশ আর বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য। এখন ওইটা ওই 16 বছরে যে স্বৈরাচার সরকার ছিল তারা এটা ইন্ট্রোডিউস করছে। তাহলে ইমার্জেন্স অফ বাংলাদেশে বাংলাদেশের আবির্ভাবের ইতিহাসটা আছে। আই এম ভেরি সরি, আমাদের এখানে কত বছর মানে 1 বছর 3-4 মাস হয়ে যাচ্ছে, সেই ইমার্জেন্স অফ বাংলাদেশের ইতিহাস এখনো ওই রকমই আছে। আর ওইখানে কিন্তু এখন ইউজিসিতে আমাদের লোকেরই বসে আছেন, আমি জানি না এটা ওনাদের চোখে পড়ছে কিনা। এরকম আরো কিছু এনসিটিপিরও ব্যাপার আছে। অতএব নিশ্চয়ই আমি আমার ছাত্রকে হার্ড স্কিল বা দক্ষ ব্যক্তি হিসেবে তৈরি করি, একই সাথে তাকে ঐতিহাসিকভাবে সচেতন করতে হবে এবং ইতিহাসটা তাকে সঠিক ইতিহাসটা জানতে হবে। এবং বাংলাদেশের ছাত্ররা এখন যা পড়ে ইতিহাস, আমি স্কুল কলেজের বইগুলো নিয়ে বহু রকম বিতর্ক আছে, আমি ওগুলোতে যাচ্ছি না। ওভারঅল দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ should be put into proper perspective। বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে সন্নিবেশিত করে তারপরে আমাদের ছাত্রদের পড়াতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সামনের নির্বাচনে যদি মানে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসে, তাদের অনেকগুলা প্রোগ্রাম আছে, তার মধ্যে শিক্ষা একটা মূল নীতি। জিয়া রহমানের 13 দফার মধ্যেই মানে শিক্ষার মানে নীতি বা শিক্ষার সংস্কারের প্রস্তাব ছিল এবং সেগুলো যে অনেক কিছু করেছে আমি সেগুলোর মধ্যে যেতে চাচ্ছি না। সেই কি বলে আমাদের মাদ্রাসা শিক্ষা থেকে আরম্ভ করে সবকিছু উনি চেঞ্জ করেছিলেন। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস যে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, বিএনপি ডেফিনেটলি একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিবে এবং যেখানে শিক্ষক বা শিক্ষার্থীরা মূল ভূমিকা পালন করবে।